আলাইকুম। আজকে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করব, যেখানে তাপগতীয় প্রক্রিয়ার 4টি প্রক্রিয়া আলোচনা করা হয়েছে। অর্থাৎ তাপগতীয় প্রক্রিয়ায় যে সমুষ্ণ, সমচাপ, সমায়তন এবং রুদ্রতাপের প্রক্রিয়া রয়েছে, এই 4টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আলোচনা শেষে অর্থাৎ আমরা থিওরি পার্ট আলোচনা করার পরে তারপর আমরা কিছু ম্যাথ সলভ করব। তো চলো আজকে আমরা আলোচনার মূল বিষয়বস্তুতে চলে যাই। আমরা দেখতে পাই তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে 4টি। এগুলো হচ্ছে কি পি, বি, টি এবং কিউ। এখানে পি মানে হচ্ছে সমচাপ, আর বি মানে হচ্ছে সমায়তন, তারপর হচ্ছে টি মানে হচ্ছে তাপমাত্রা বোঝাচ্ছে, আর অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়ার মধ্যে যে তাপমাত্রা আছে সেটা বোঝাচ্ছে, আর এখানে কিউ মানে বোঝাচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ এখানে সমচাপ, সমুষ্ণ, সমায়তন এবং রুদ্রতাপীয় এই 4টি হচ্ছে তাপগতীয় প্রক্রিয়ার চলক। যদি আমাকে প্রশ্ন করা হয় তাপগতিবিদ্যার তাপগতীয় প্রক্রিয়ার কয়টি চলক রয়েছে, তখন আমরা বলবো 4টি চলক। সেগুলো হচ্ছে কি সমুষ্ণ, সমচাপ, সমায়তন এবং রুদ্রতাপীয়। তো চলো আমরা প্রথমে সমুষ্ণ নিয়ে আলোচনা করি। সমুষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে এবং চাপ ও আয়তন স্থির থাকে না। অর্থাৎ চাপ ও আয়তন পরিবর্তন হয় কিন্তু কি তাপমাত্রাটা স্থির থাকে, সেটা হচ্ছে মূলত কি সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়ায় আমরা একটা দেখতে পাই, আমরা সবাই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জানি, ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানের মধ্যে ডিকিউ হচ্ছে তাপ, ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর ডিডাব্লিউ হচ্ছে কি কৃতকাজ। সো আমরা এই 4 প্রক্রিয়ার মধ্যে কীরকম হয় ওই জিনিসটা আমরা দেখবো। এখানে আমরা যদি প্রথম আলোচনা করি সমুষ্ণ প্রক্রিয়ার মধ্যে তাপমাত্রাটা হচ্ছে স্থির। তাপমাত্রা স্থির মানে কি অভ্যন্তরীণ শক্তি স্থির। আচ্ছা, এখানে অভ্যন্তরীণ শক্তি মূলত জিনিসটা কি? অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে মূলত পদার্থের মধ্যে যে অণু এবং পরমাণুগুলো কত দ্রুত ছোটাছুটি করতে পারে, ওটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ঠিক আছে? তো অভ্যন্তরীণ শক্তিটা কখন বেশি হবে? যখন তাপমাত্রার বেশি হবে। যেমন তুমি একটা বস্তু নাও, ওই বস্তুটাকে যদি হিট দাও, তখন ওর ভিতরে কি অভ্যন্তরস্থ অণু পরমাণুগুলো খুব দ্রুত ছোটাছুটি করবে যত তাপমাত্রা দিবে। অর্থাৎ তাপমাত্রাটা যদি বাড়ে, অভ্যন্তরীণ শক্তিটা বাড়বে। কিন্তু এখানে ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রাটা কি স্থির থাকে, সেক্ষেত্রে কি অভ্যন্তরীণ শক্তিও কি থাকবে, স্থির থাকবে। সো এটা হচ্ছে মূলত মেয়রের প্রকল্প। মেয়রের প্রকল্প হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক। এরপর আমরা যদি দেখি ডিকিউর মানটা কীরকম হয়, ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে কি যেহেতু আমরা পড়ে আসছি ডিইউর মানটা হচ্ছে কি 0, সো সেক্ষেত্রে এখানে ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ ক্ষেত্রে যদি হিসাব করি ডিকিউ ইজিক্যাল টু ডিডাব্লিউ আসে, তার ডিইউর মানটা 0 আসে। এরপর যদি আমরা ডিডাব্লিউটার পরিমাণটা হিসাব করি, ডিকিউ ইজিক্যাল টু যেহেতু ডিডাব্লিউ, সেক্ষেত্রে আমরা একটা জানি ডিডাব্লিউ ইজিক্যাল টু এনআরটি লন V2/V1। এই সূত্রটা হচ্ছে একটা প্রমাণ আছে, এটার আসলে অনেক লম্বা একটা প্রমাণ আছে। সো তোমরা যদি প্রমাণটা দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব, তোমরা চাইলে প্রমাণটা দেখতে পারো। আসলে এটার অনেক লম্বা একটা প্রমাণ আছে, এটা ইন্টিগ্রেশন করে বের করতে হয় এনআরটি লন V2/V1। সো এই প্রমাণটা আসলে আমাদের এখন অ্যাডমিশন তো তেমন একটা কাজে আসে না। সো এটা আমাদের যদি কারো দেখার ইচ্ছা করে তাহলে আমি একটা পিডিএফ দিয়ে দেবো, ওই পিডিএফটা দেখে নিতে পারো তোমরা। সো ডিডাব্লিউ ইজিক্যাল টু এনআরটি লন V2/V1, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের সূত্র হচ্ছে ডিডাব্লিউ ইজিক্যাল টু এনআরটি লন V2/V1। এখানে ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে V2 মানে হচ্ছে শেষ আয়তন, আর V1 হচ্ছে কি আদি আয়তন। এই দুইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, সকল তাপগতীয় প্রক্রিয়ায় ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ ইজিক্যাল টু এনসিভি ডিটি। শুধুমাত্র সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউর মানটা কি হয়, স্থির হয়। কারণ কি আমরা জানি তাপমাত্রা স্থির থাকে। অন্যান্য সকল তাপগতীয় প্রক্রিয়ায় যেহেতু যদি আমরা দেখি সমচাপ প্রক্রিয়ায় ডিইউ ইজিক্যাল টু এনসিভি ডেল্টিটা, তারপর এখানে সমায়তন প্রক্রিয়া ডিইউ ইজিক্যাল টু এনসিভি ডেল্টিটা, তারপর রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি ডিইউ ইজিক্যাল টু এনসিভি ডিটি। অর্থাৎ সবগুলো ক্ষেত্রে আমাদের এখানে আরও একটা জিনিস ডিটি আর ডেল্টিটা, আমি বলতেছি বারবার ডিটি আর ডেল্টিটা, এই দুটো আসলে সেম জিনিস। ডিটি লিখতে পারো তোমরা চাইলে, মানে অথবা ডেল্টিটাও লিখতে পারো, সমস্যা নেই, ডেল্টিও লিখতে পারো। আচ্ছা, এরপর যদি আমরা দেখি সমচাপ প্রক্রিয়ার মধ্যে কি স্থির থাকে, পিটা স্থির থাকে, অর্থাৎ চাপটা স্থির থাকবে। সমচাপ মানে চাপ স্থির। আর অন্য বাকি দুইটা চলক ভি এবং টি, এই দুইটা স্থির থাকে না কিন্তু। সো এটার ক্ষেত্রে আমরা এই অভ্যন্তরীণ শক্তিটা আমরা হিসাব করে ফেলছি, সমচাপ, তারপর সমায়তন এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার আমরা দেখবো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউর মানটা কীরকম হয়। ডিকিউ ইজিক্যাল টু এনসিপি ডিটি অথবা ডেলটি। আচ্ছা, ডিকিউ ইজিক্যাল টু এনসিপি ডেলটিটা, এটা হচ্ছে আমরা সিপি ইজিক্যাল আমরা সিবি আর সিবি নিয়ে একটা আলোচনা করছিলাম। সো আমরা একের সাথে এটা দুইটা পড়া দিচ্ছি এখানে। এটা সিপি ইজিক্যাল টু ডিকিউ ডিভাইড বাই এন ডেলটিটা। এর আমরা সিপি এবং সিবি যখন মোলার আপেক্ষিক তাপ নিয়ে পড়ছিলাম, ওইখানে আমরা ওই টপিকটার মধ্যে পড়ছিলাম সিপি এবং সিবির মধ্যে সম্পর্কগুলো। তারপর সিপি আর সিবির সূত্রটা, সিপি ইজিক্যাল টু কি ডিকিউ ডিভাইড বাই এন ডেলটিটা। এটা মূলত এই আমরা ক্লাস 9-10 একটা সূত্র পড়ছিলাম, কিউ ইজিক্যাল টু এমএস ডেলটিটা, কিউ ইজিক্যাল টু এমএস ডেলটিটা। তো এগুলো আমরা পড়ছিলাম যে পানির ক্ষেত্রে। এখন যদি গ্যাসের ক্ষেত্রে হয়, গ্যাসের ক্ষেত্রে হবে কি মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, মোলার আপেক্ষিক তাপ হবে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ
আর এটা হচ্ছে স্থির আয়তনে মূল আপেক্ষিক তাপ। সেই দুটো আমরা মাথায় রাখবো, সিপি ইজিক্যাল টু ডিকিউ ডিভাইড বাই এন ডেল থিটা। এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে ডিকিউর মানটা আমরা বের করতে পারি, ডিকিউ ইজিক্যাল টু এনসিপি ডেল থিটা। এরপর যদি আমরা সমাচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কৃতকাজের সূত্রটা দেখি, পিভি ইজিক্যাল টু এনআরটি। এখানে যদি আমরা ধরে নিই একটা পিবি ওয়ান ইজিক্যাল টু এনআরটি টি ওয়ান, আর একটা পিবি টু ইজিক্যাল টু এনআর টি টু। সো এখানে যদি আমরা একটা থেকে একটা সমীকরণ বিয়োগ করি, আমরা কমন নিই, তাই ভি ওয়ান মাইনাস ভি টু থাকে, আর এদিকে এনআর ইন্টু টি ওয়ান মাইনাস টি টু থাকে। সো এটা আসলে সূত্রের একটা প্রমাণ, আমি শুরু করে দেখাইছি এখানে। এটা আসলে অনেক ডিটেলস ব্যাখ্যা করা যায়, এটা জাস্ট তোমার মনে রাখার জন্য। অর্থাৎ সমাচাপ প্রক্রিয়ার যে কৃতকাজের সূত্র আছে এটা হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু এনআর ডেল থিটা। আমাদের এটা মুখস্থ রাখতে হবে, ডাব্লিউ ইজিক্যাল টু এনআর ডেল থিটা। আর এখানে পি ডেল বি অথবা কি পি ডেল বি ইজিক্যাল টু এনআরটি এনআর ডেল টি। এখানে পি ডেল বি মানে কি ডাব্লিউ, আমরা এটা পড়ে আসছি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে, ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস জে ডাব্লিউ। এখানে ডিউর মানটা হচ্ছে কি পি ডেল বি, তাহলে এটা কি পি ডেল বি ইজিক্যাল টু এনআর ডেল থিটা, আর ডাব্লিউ ইজিক্যাল টু এনআর ডেল থিটা। সো এটা আমরা মাথায় রাখবো, ডাব্লিউ ইজিক্যাল টু এনআর ডেল থিটা। এরপর আমরা সমায়তন প্রক্রিয়া এটা পড়ছি, তারপর এটাও পড়ে দিচ্ছি, সিবি ইজিক্যাল টু ডিকিউ ডিভাইড বাই এন ডেল থিটা। এটা হচ্ছে সমায়তনের ক্ষেত্রে ডিকিউ ইজিক্যাল টু এনসিবি ডেল থিটা হবে। এরপর যদি আমরা দেখি সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের সূত্রটা কী হয়, পি ডাব্লিউ ইজিক্যাল টু ডাব্লিউ। এটা থেকে আমরা জানি পি ডাব্লিউ ইজিক্যাল টু ডাব্লিউ। সো এখানের মধ্যে মূলত সমায়তন প্রক্রিয়ার মধ্যে কী হয়, সমায়তন প্রক্রিয়া মানে হচ্ছে কি আয়তনটি স্থির থাকে। এখানে আয়তন স্থির মানে আয়তন পরিবর্তনটা যদি আমরা শূন্য হিসাব করি, তাহলে ডেল বি এর পরিমাণটা হচ্ছে কি শূন্য, অর্থাৎ পি ইন্টু শূন্য সমান কি শূন্য আসে, অর্থাৎ সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজের পরিমাণ শূন্য হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে কোন প্রক্রিয়ায় কৃতকাজের পরিমাণ শূন্য, ওইটা হবে কি সমায়তন প্রক্রিয়া। আচ্ছা, এরপর যে আমরা দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিইউ ইজিক্যাল টু এনসিবি ডিটি। এখানে আমরা কি দেখতে পাই, তাপ স্থির থাকে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে কি তাপ রুদ্ধ থাকে, অর্থাৎ তাপ কিটা কি রুদ্ধ অবস্থায় থাকে। কীভাবে রুদ্ধ অবস্থায় তাপ স্থির থাকে এখানে একটা বলতে, অর্থাৎ একটা তাপ অন্তরক পদার্থের মধ্যে কি থাকে, তাপ অন্তরক পদার্থ দিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটিত হয়। এখানে যে তাপ অন্তরক পদার্থ হচ্ছে মূলত যেখানে কি তাপের আদান প্রদান হতে পারে না, ওইরকম একটা পদার্থের মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা সংঘটিত হয়। এক্ষেত্রে আমরা যদি দেখি তাপ রুদ্ধ থাকে, অর্থাৎ রুদ্ধতাপীয় তাপ রুদ্ধ থাকে। আচ্ছা, তাপ রুদ্ধ থাকা মানে হচ্ছে কি তাপের পরিমাণটা কিউটা স্থির থাকে, পরিবর্তনটা স্থির থাকে। এরপর যদি আমরা দেখি ডিইউ ইজিক্যাল টু এনসিবি ডেল থিটা, এটা আমরা পড়ছিলাম। এরপর যদি আমরা দেখি ডিকিউর মানটা কি শূন্য হয়, এটা আমরা এখান থেকে পড়ছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী হয়, তাপ রুদ্ধ অবস্থা থাকে। আচ্ছা, এরপরে এখানে মূলত আমাদের যে সূত্রের মধ্যে যে একটু গোলমাল হয়, এটা আমরা দেখার চেষ্টা করবো। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটাও আসলে একটা বড় একটা প্রমাণ আছে, তো এটা তোমরা চাইলে আমি পিডিএফটা দিয়ে দিতে পারবো। সো এটা যদি কারো লাগে প্রমাণ সহকারে, তাহলে আমি এটা পিডিএফ দিয়ে দিব। যাক, এটা যদি আমরা সূত্র হিসেবে মুখস্থ থাকি, ডাব্লিউ ইজিক্যাল টু এন আর ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। আচ্ছা, এটা আমি বলে ফেলছি, এটা আসলে পরীক্ষা হলে গিয়ে আমাদের কী হয় প্যাচ লেগে যায়। এটা এখানে টি ওয়ান হবে আগে নাকি টি টু হবে, এখানে ওয়ান মাইনাস গামা হবে নাকি গামা মাইনাস ওয়ান হবে, এটা নিয়ে। সো এখানে আমি একটা উপরে সংখ্যা লিখে রেখেছি 1 আর 2। এই 1 আর 2 মানে কি, এখানে যদি আমরা এনআর, আমাদের সূত্র এখানে মুখস্থ থাকে এনআর 1 মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান, এরকম কিছু একটা হবে, কিন্তু আমাদের মনে থাকে না এটা 1 আগে হবে নাকি 2 আগে হবে এখানে। সো এটা আমাদের মাথায় থাকতে হবে। এখানে আমি লিখে রাখছি একটা 1 আর 2। এখানে 1 আর 2 মানে হচ্ছে যদি তুমি এখানে 1 মাইনাস গামা দাও, তাহলে এখানে 2 দিয়ে শুরু হবে, টি টু মাইনাস টি ওয়ান হবে। আর দ্বিতীয় সূত্রটা দিকে একটু খেয়াল করি, এখানে আমি গামাটা আগে দিয়ে রাখছি, অর্থাৎ এখানে 2 আর 1 রাখছি, গামাটাকে আমি মনে করি 2 ধরে রাখছি, এখানে 1 রাখছি। অর্থাৎ তুমি কোনো রকমে যদি এখানে 1 একটা লিখে ফেলো, তাহলে মনে রাখবে এখানে আর 1 হবে না। আর কোনো রকমে যদি এখানে একটা 2 লিখে রাখো, তাহলে মনে রাখবে এখানে কী হবে না, গামাটা হবে না। অর্থাৎ 1 মাইনাস গামা 1 আগে হলে তারপর 2 হবে, তারপর 2 আগে হলে 1 হবে, এরপর অর্থাৎ T1 মাইনাস T2 হবে। সো এটা আশা করি আমরা সবাই মনে রাখতে পারবো। এরপর আমরা কিছু ইনফরমেশন দেখবো এখানে, এগুলো আমাদের বার্ষিকতে ডাইরেক্ট চলে আসে, অথবা আমাদের ম্যাথ করতেও কাজে লাগবে এই ইনফরমেশনগুলো। সেটা আমরা যদি দেখি, সমষ্ণয়ের মধ্যে কিউ, বি এবং পি, অর্থাৎ তাপ, আয়তন এবং চাপ, এই তিনটা হচ্ছে কি ধীরে ধীরে পরিবর্তন হয়। এখানে আমি একটা চিহ্ন দিয়ে রাখছি, ধীরে ধীরে পরিবর্তন হয়, একদম খুব আস্তে আস্তে পরিবর্তন হয় এই সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে কিউ, বি এবং পিটা। এরপর যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে খেয়াল করি, কিউ, বি এবং পিটা হচ্ছে কি দ্রুত পরিবর্তন হয়। আচ্ছা, এখানে এটা দিয়ে আমরা একটা ম্যাথ করার সময় অনেক জিনিস কাজে লাগবে। এখানে আমরা কিছু ওয়ার্ড মুখস্থ রাখবো, ওয়ার্ড আমরা মনে রাখবো। এটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হঠাৎ কি আকস্মিক সংঘটিত হয়, অথবা দ্রুত সংঘটিত, অথবা কি তাপ অন্তরক পদার্থের মধ্যে সংঘটিত হয়। এখানে যদি কোনো একটা প্রশ্নের মধ্যে যদি তাপ অন্তরক, তারপর দ্রুত, অথবা কি আকস্মিক, অথবা ফেটে যাওয়া, এরকম জাতীয় যদি কিছু থাকে, তখন আমরা মনে রাখবো এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে হবে। তখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে আমরা ওই ম্যাথটা করার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের প্রশ্নের মধ্যে কিছু হিন্স দেওয়া থাকে, এগুলো ধরতে পারে একটা হিন্স, এগুলো কি আকস্মিক, অথবা ফেটে যাওয়া, অথবা দ্রুত, অথবা কি তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি, এরকম যদি কোনো একটা হিন্স দেওয়া থাকে, তাহলে আমরা মনে রাখবো এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে সংঘটিত হচ্ছে। আর যদি ধীরে ধীরে বলা হয়, তাহলে এটা কী হবে সমষ্ণ প্রক্রিয়া। আরেকটা জিনিস হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। আচ্ছা, বয়েলের সূত্রটা কি মূলত, বয়েলের সূত্রটা হচ্ছে কি
P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2, এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এখানের মধ্যে কি হয়, বয়েলের সূত্রের মধ্যে আমরা জানি তাপমাত্রাটা স্থির থাকে, সমুষ্ণ প্রক্রিয়ার মধ্যে কি আমরা জানি তাপমাত্রা স্থির থাকে। এই কারণে কি হয়, সমুষ্ণ প্রক্রিয়ায় বয়েলের সূত্রটা মেনে চলে, অর্থাৎ P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2 হয়। এরপর যদি আমরা দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রসমূহ, আচ্ছা এখানে আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রসমূহ, এগুলো আমাদের অনেকের মধ্যে গোলমাল লেগে যায়, তো এটা আমরা দেখব। পি বি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা এখানে একটা জিনিস আমি লাল কালি দিয়ে লিখে রাখছি, বি তারপর গামা। এখানে বিটা দেখতে কিসের মতন, গামার মতন, আসলে বিটা গামার মতন দেখতে লাগে। তো এখানে আমরা খেয়াল রাখবো পি বি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ বি এর মতন একটা এখানে কি হবে, গামা হবে, এটা বি এর মতন করে দিয়ে গামা দিয়ে দেবো। অর্থাৎ এটা আসলে মনে রাখার একটা ট্রিক্স আমি ফলো করি। তো তোমরা চাইলে এক একজন এক এক রকম করে এটা মনে রাখতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট মুখস্থ করে রাখতে পারো, এটা যার যার ব্যাপার। আমি একটা জাস্ট মনে রাখার জন্য আমি সহজভাবে আমি বোঝাচ্ছি, তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এটা হচ্ছে কি পি বি টু দি পাওয়ার গামা, অর্থাৎ বি এর উপর কি গামাটা বি এর মতন লাগে, সো এই যে এভাবে আমি মনে রাখতাম পি বি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়, অর্থাৎ P1 B1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 B টু দি পাওয়ার গামা। এইভাবে আমরা মূলত সূত্রটা আমরা ম্যাথ করার সময় লাগে। এরপর যদি দেখি আমরা টি বি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক, টি বি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি ধ্রুবক। অর্থাৎ এখানে আমরা একটা খেয়াল রাখি, বি এর উপর কী হবে, গামা হবে। এখানে টি যদি থাকে তাহলে 1 হবে, এখানে টি থাকলে 1 হবে, আর পি থাকলে কিছু হবে না, এখানে গামা শুধু। আর এখানে গামা -1, এক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবো -1 হবে, মাইনাস। এখানে অনেক সময় প্লাস দিয়ে দেওয়া, অনেক সময় মাথা ঘুরে যে আমরা প্লাস দিব নাকি মাইনাস দিব, এটা সো এটা সবসময় মাইনাস হবে। যত ফর্মুলা আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সবগুলো তো মাইনাস হবে। কৃতকাজের আমরা ফর্মুলা দেখে আসছি একটু আগে, ওইটা থেকে কী হয়, মাইনাস হয়, 1 মাইনাস গামা অথবা গামা -1। সো এরপর যদি এটা খেয়াল করি আমরা, টি বি টু দি পাওয়ার গামা -1 ইজ ইকুয়াল টু কী হবে, ধ্রুবক হবে। টি বি টু দি পাওয়ার গামা, টিটা আসলে দেখতে একটু করে 1 এর মতন লাগে, তো এখানে -1 হবে জন্য টি বি টু দি পাওয়ার গামা -1। আসলে এটা একটা ট্রিক্স, এটা আসলে কেউ কিছু মাইন্ড করে না, এটা আমি মনে রাখার জন্য এটা একটা ট্রিক্স ফলো করি। টি বি টু দি পাওয়ার গামা -1 ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ T1 B1 টু দি পাওয়ার গামা -1 ইজ ইকুয়াল টু T2 B টু দি পাওয়ার গামা -1, এভাবে মুখস্থ রাখতে পারে চাইলে আবার। এরপর হচ্ছে আরেকটা কি, টি আর পি এর সম্পর্ক, এটা হচ্ছে এখানে একটা কথা বলে নেই, এটা হচ্ছে পি আর গামা বি এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া পি বির সম্পর্ক, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া টি বির সম্পর্ক, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া টি পির সম্পর্ক। আচ্ছা টি এর সাথে পি এর সম্পর্ক কি, টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটা আসলে এইভাবে মনে রাখতাম, এটা মনে রাখার কোনো আমি টিপস খুঁজে পাচ্ছি না, সো এটা তোমরা এভাবে মনে রাখো, T1 B1 টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, 1 মাইনাস গামা বাই গামা, 1 মাইনাস গামা বাই, এভাবে মুখস্থ রাখি। টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, টি P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, এভাবে মনে রাখি। সো আমাদের এখানে থিওরি পার্টটা মূলত শেষ, এরপর আমরা যাবো এখন কি ম্যাথ সলভ করতে। আচ্ছা এখানে যদি আমরা প্রথম ম্যাথটা খেয়াল করি, রুদ্ধতাপ পরিবর্তনে আয়তন ও তাপমাত্রার মধ্যে কোন সম্পর্কটি সবচাইতে বেশি সঠিক। আচ্ছা রুদ্ধতাপ পরিবর্তনে এখানে কে বলা হয়েছে, আয়তন এবং কি তাপমাত্রার মধ্যে, আচ্ছা পি এবং টি এর মধ্যে, অথবা টি এবং পি এর মধ্যে, বি এর মধ্যে, বি এবং টি এর মধ্যে সম্পর্কটা। আচ্ছা এখানে পিবি জিএলটা আরটি, এটা হচ্ছে এখানে এনআরটি হবে, এখানে এটা আদর্শ গ্যাসের জন্য সূত্রটা এটা হবে না আমাদের। এরপর পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সত্য, কিন্তু এখানে আমাদের বলা হয়েছে স্পেসিফিকভাবে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে মূলত কি চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, সো এটা আসলে হবে না, পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা হবে না। এরপর যে আমরা দেখি টি বি টু দি পাওয়ার গামা -1 ইজ ইকুয়াল টু কি ধ্রুবক। আচ্ছা টি এবং এটা হচ্ছে কি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে, এখানে আমাদের বলা হয়েছে আয়তন এবং তাপমাত্রার মধ্যে আচ্ছা সম্পর্ক, এটা তাহলে কী হবে সঠিক হবে, টি বি টু দি পাওয়ার গামা -1, এখানে বি গামার মতন গামা -1 আর 1 টিটা হচ্ছে কি 1 এর মতন, তাহলে গামা -1 হবে, ঠিক আছে। আর এখানে সব কয়টি দিতে হবে না। আচ্ছা এরপর 2 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করি, একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটি হলো এটা কি ধ্রুব আয়তন প্রক্রিয়া নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রশ্নটা নিয়ে আসলে একটু কনফিউশন আমার কাজ করছিল, এখানে আসলে একটা অপশন দেওয়া হচ্ছে ধ্রুব আয়তন প্রক্রিয়া, আর আমার মনে হয়েছে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। সো এটা আসলে তোমরা আমাকে কমেন্টে জানিও এটা কী হবে, এটা আসলে আমার ব্যাখ্যা করতে গেলে এটা আসলে দুভাগে ব্যাখ্যা করা যায়। যদি আমি ব্যাখ্যা করি, এটা টায়ারের ভিতর কোন তাপগতীয় প্রক্রিয়া চলে। আচ্ছা টায়ারের ভিতর কিন্তু তাপের আদান প্রদান হয় না, একটা জিনিস খেয়াল করি আমরা, টায়ারের ভিতর কি তাপের আদান প্রদান হয় না, তো টায়ারের ভিতর যেহেতু তাপের আদান প্রদান হয়, তাপের পরিমাণটা শূন্য থাকে, সেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ টায়ারের ভিতরে কি তাপগতীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় চলে। আবার আরেকটা জিনিস যদি খেয়াল করি আমরা, ধ্রুব আয়তন প্রক্রিয়া, আচ্ছা টায়ারের ভিতর কিন্তু আবার কি হয়, তোমার আয়তনটা কোনো চেঞ্জ হয় না, টায়ারের ভিতরে যে বাতাস থাকে ওইগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না, একটা গাড়ি চলতে থাকলে এটার মধ্যে কি আয়তন তেমন একটা চেঞ্জ আমরা দেখি না। সো এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে এটা কি ধ্রুব আয়তন প্রক্রিয়া। তো এটা আসলে ধ্রুব আয়তন হবে নাকি রুদ্ধতাপীয় হবে, এটা আসলে কারেক্ট ব্যাখ্যাটা আমি দিতে পারতেছি না, তোমাদের যদি কারো জানা থাকে তাহলে একটু আমাকে ব্যাখ্যাটা কমেন্টের মধ্যে দিয়ে দিই। আচ্ছা এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে আমাদেরকে ইংলিশ টার্মটা একটু মনে রাখতে হবে। সমুষ্ণ প্রক্রিয়ায় বলা হয় আইসোথার্মাল, তারপর রুদ্ধতাপীয় বলা হয় এডিয়াবায়োটিক, তারপর এটা ধ্রুব আয়তন প্রক্রিয়াকে বলা হয়
আইসোক্রনিক, তারপর ধ্রুবচাপকে বলা হয় আইসোবারিক প্রসেস। সো এইগুলো আমরা মনে রাখবো, এই ইংলিশ টার্মগুলো। এরপর যদি দেখি 3 নম্বর প্রশ্নটা, একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, ফলে নিম্নের কোনটি ঘটে? আসলে এই প্রশ্নটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন করছে। এটা যদি আমরা দেখি, একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরক, এখানে আমি আগে বলছিলাম তাপ অন্তরক, আচ্ছা এই কথাটা আছে, তাহলে এই কথাটা মানে আমরা কি জানি, তাপ অন্তরক মানে এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে, ঠিক আছে? কারণ আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী হয়, তাপ রুদ্ধ অবস্থায় থাকে। তো এটা কী হবে, তাপ অন্তরক পদার্থের মধ্যে আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হতে দেওয়া হলো। আচ্ছা, শূন্য মাধ্যমে প্রসারিত, তার মানে এটা কি বোঝাচ্ছে, ডেলভিটার মান মূলত কি হচ্ছে, প্লাস। শূন্য মাধ্যমে প্রসারিত হওয়া, প্রসারিত হওয়ার মানে কি, বড় হওয়া। আচ্ছা, বড় হওয়া, তাহলে এটা কি হবে, ডেলভির মানটা হবে, অর্থাৎ আয়তনের পরিবর্তনটা কি হবে, ধনাত্মক হবে, প্লাস হবে। এরপর যে আমরা দেখি, আচ্ছা এখানে কিছু অপশন দেওয়া আছে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না, আরেকটা বলা হয়েছে তাপমাত্রা হ্রাস পায়, আরেকটা বলা চাপের কোনো পরিবর্তন হয় না, আচ্ছা দশার পরিবর্তন হয় না। আচ্ছা, এখানে আমরা যদি দেখি 3 নম্বর ব্যাখ্যাটা, তাপ অন্তরক যেহেতু বলা হয়েছে এটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি জানি আমরা, ডিকিউর মানটা হচ্ছে কি শূন্য হয়। আচ্ছা, আরেকটা বলা হয়েছে আমাদেরকে হিন্ট দিচ্ছে প্রশ্নের মধ্যে প্রসারিত হয়, তাহলে প্রসারিত হয় মানে কি, ডেলভির মানটা প্লাস। আচ্ছা, এই জিনিসগুলো আমরা প্রশ্ন থেকে বের করে ফেলছি। এরপর আমাদেরকে দেখতে হবে অপশনগুলোর মধ্যে অন্তঃস্থ কোন শক্তির কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এটা আমরা দেখি, আমরা জানি কি তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আচ্ছা, ডিকিউ এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু ডিউর মানটা কি হবে, শূন্য হবে। এরপর যদি দেখি ডিইউ প্লাস আচ্ছা ডিডাব্লিউর মানটা কি, পি ডেল বি, এটা আমরা সবাই জানি সূত্রটা, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল বি। এরপর যদি দেখি ডিইউকে আমরা এদিকে নিয়ে আসছি, তারপরে এদিকে কি ইজ ইকুয়াল টু মাইনাস পি ডেল বি, এটা মাইনাস হয়ে যাবে, দিকে নিয়ে আসছি আমরা। এরপর যদি আমরা দেখি পি ডেল বি ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ। আচ্ছা, এখানের সাথে আমাদের কিন্তু এটা মিলে যাচ্ছে, এটা কি হচ্ছে, তাপমাত্রা হ্রাস পায়। আচ্ছা, তাপমাত্রা মানে কি, অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সাথে সম্পর্কিত। আমরা মেয়ারের প্রকল্পটা জানি, ডিইউ ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক, এই সূত্রটা আমরা জানি। আচ্ছা, এটা যদি আমরা দেখি, এখান থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পি ডেল বি ইজ মাইনাস ডিইউ আসছে, অর্থাৎ ডিইউর মানটা ঋণাত্মক আসছে। ঋণাত্মক মানে আমরা কি জানি, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাহলে কী হবে, তাপমাত্রাটা অবশ্যই হ্রাস পাবে, কারণ এটার সাথে কি সমানুপাতিক সম্পর্ক। এটা হচ্ছে একটা মেয়ারের প্রকল্প বা মেয়ারের সূত্র নামে পরিচিত। সো এখানের মধ্যে আমাদের বলা হয়েছে কি, তাপমাত্রা হ্রাস পায়, আমাদের সাথে এই অপশনটা মিলতেছে। এখানে বলা হয় চাপের কোনো পরিবর্তন হয় না, এটা আসলে না, চাপের পরিবর্তন হয়। এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে চাপের পরিবর্তন অবশ্যই হবে। তারপর অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, এটা আসলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে। আরেকটা বলা হচ্ছে কি, তাপমাত্রা হ্রাস পায়, অন্তঃস্থ শক্তি, তাহলে এখানে কী হবে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হ্রাস পায়, আর তাপমাত্রাও কী হয়, হ্রাস পায়, দশার পরিবর্তন হয়, এটা আসলে হবে না। আচ্ছা, এরপর যদি আমরা 4 নম্বর প্রশ্নটা খেয়াল করি, সমুষ্ণ প্রক্রিয়ায় এক মোল কোনো গ্যাস 127 ডিগ্রি সেলসিয়াসে এর আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হয়, এক্ষেত্রে মোট কৃতকাজ কত? আচ্ছা, কৃতকাজের ফর্মুলাটা আমরা জানি কি, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন বি2 বাই বি1। আচ্ছা, বি2 মানে হচ্ছে কি, আয়তন বলছে দ্বিগুণ হয়। আচ্ছা, বি2 মানে হচ্ছে কি, তাহলে 2b1, অর্থাৎ আয়তন প্রথম আয়তনের দ্বিগুণ হয়। আমরা যদি প্রথম আয়তন ধরে v1, শেষ আয়তন বি2 ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে, বি2 ইজ ইকুয়াল টু 2b1, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা ম্যাথটা করার চেষ্টা করি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন বি2 বাই বি1, এখানে আমাদের বি2 আর বি1 এর মান দেওয়া আছে, তারপর এন এর মান আমরা কি 1 মোল বলা হয়েছে এখানে, 1 গ্রাম মোল, ঠিক আছে? তাহলে এন এর মান হবে এন 1, তারপর আর এর মান হচ্ছে কি 8.314, এটা আমি 8.3 ধরছি ক্যালকুলেশন করার জন্য, আসলে এটা একটু জটিল, এটা হচ্ছে সিইউ 1819 আসছিল। সো এই মেটটা সিইউর মধ্যে মোটামুটি ক্যালকুলেটার অ্যালো আছে, 100 mS ক্যালকুলেটার নিতে পারবে। সো এটা আসলে এরকম আমাদের অন্যান্য ভার্সিটি যেগুলোতে ক্যালকুলেটার অ্যালো না, ওই ভার্সিটিগুলোতে আসলে এত টাফ একটা ম্যাথ দিবে না, যদিও দেয় তাহলে তোমরা একটু স্কিপ করবে, নাহলে একটু নিজে নিজে করার চেষ্টা করবে আর কি, ওটা লাস্টের দিকে করার চেষ্টা করবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি 1 × 8.3 × 400, 127 ডিগ্রি, এটা মানে কি 127কে আমরা কেলভিন নিতে হবে, 107 এর সাথে কী করবো, 273 যোগ করবো, তাহলে 7 3 10 0 হাতে 1 3, 7 3 10 0 হাতে 1, এটা কী হবে 4, ঠিক আছে? এটা আমরা কি পাইছি, 127 ডিগ্রি মানে কি কেলভিন স্কয়ার 400 কেলভিন। সো এটা আমরা কি লিখছি, টি এর মানটা 400 কেলভিন ইন্টু লন বি2 বাই বি1। আচ্ছা, বি2 এর মান হচ্ছে কি, আমরা এটা জানি, আমাদেরকে কেন বলা হয়েছে, যদি আমরা আদি আয়তন বি1 ধরি, শেষ আয়তন বি2 ধরি, তাহলে শেষ আয়তন বলা হচ্ছে কি, শেষ আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত। আচ্ছা, শেষ আয়তন তাহলে দ্বিগুণ হওয়া মানে কি 2b1 হবে এখানে, অর্থাৎ শেষ আয়তন দ্বিগুণ হবে, প্রথম আয়তনের দ্বিগুণ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা বি2 বাই বি1, এখানে যদি আমরা বি1টাকে দিয়ে পাশে নিয়ে আসি, বি2 বাই বি1 সমান কি আসতেছে, 2 আসতেছে। আচ্ছা, এখানে তাহলে বি2 বাই বি1 মানে কি, আচ্ছা 2 আর 1 এটা সেম কথা, 2 বাই 1 অথবা কি 2 হওয়া, দুইটা সেম কথা আসলে, 2 নিচে নিচে মনে হয়, একটা 1 আছে ধরে নিই আমরা, তাহলে 2 বাই 1 লন বি2 2 বাই 1, অর্থাৎ 2 বাই 1 1 2 আর কি, তাহলে এটা লন 2। আচ্ছা, এখানে লন 2 এর মানটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটার মানটা হচ্ছে কি 0.693। এটা আসলে আমরা যখন আধুনিক পদার্থবিজ্ঞান করবো, ওইখানের মধ্যে অনেকগুলো ম্যাথ করার সময় এই লন 2 মানটা আমাদেরকে মুখস্থ রাখতে হয়,
লন টুর মানটা কি 0.693। আধুনিক পদার্থবিজ্ঞান যখন করবো আমরা ওইখানে ভালো করে এটা আমরা মুখস্থ রাখবো। 8.3 × 400 × 0.693, এটা আমরা বের করবো জুলের মধ্যে। এখানে কিন্তু একটা জিনিস সবাই এটা ভুল করে ফেলবে, এখানে হচ্ছে ওরা একটা কিছু একক জুলে দেওয়া আছে, কিছু একক ক্যালোরি একক দেওয়া আছে। সো আমরা প্রথমে জুল এককে বের করবো, জুল এককে বের করার পর যে অপশনগুলোর সাথে না মিলে জুল এককে, তাহলে আমরা কী করবো ক্যালোরি, অর্থাৎ 1 ক্যালোরি সমান কি জানবো 4.2 জুল, তাহলে আমরা 4.2 দিয়ে কী করবো ভাগ করবো। সো এখানে একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটাকে আমরা কী করবো 4.2 দিয়ে ভাগ করবো। এটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু এটা ক্যালকুলেটার অ্যালাউ হবে। সো এটা সিউর মধ্যে আসছে, সিউর মধ্যে ক্যালকুলেটার অ্যালাউ আছে। এরপর যদি আমরা 5 নম্বর প্রশ্নটা খেয়াল করি, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ কত হবে? আচ্ছা, এই প্রশ্নটা আমি যখন সলভ করছিলাম এটা নিয়ে আসলে একটু আমার কনফিউশন কাজ করছিল, আমার কনফিউশনটা একটু ক্লিয়ার করি। দেখুন এখানে বলা হচ্ছে কি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংনমিত করা হয়েছে। আচ্ছা, ধ্রুব তাপমাত্রা মানে কি? তাপমাত্রাটা স্থির রেখে আয়তনটা অর্ধেক করা হয়েছে। আচ্ছা, তাপমাত্রা কখন স্থির থাকে? যখন প্রক্রিয়াটা সমুষ্ণ প্রক্রিয়া হয়। আরেকটা আমরা জিনিস পড়ছিলাম ইনফরমেশনের মধ্যে, সমুষ্ণ প্রক্রিয়া কিসের সূত্র মেনে চলে? বয়েলের সূত্রটা মেনে চলে। আচ্ছা, যদি বয়েলের সূত্র মেনে চলে তাহলে P1 B1 কী হবে? P2 B2 হবে। এখানের মধ্যে আমাদের বের করতে হবে এখন চূড়ান্ত চাপ কত, তাহলে P2 মানটা কত বের করতে হবে। আচ্ছা, P1 মানে বলা হয়েছে স্বাভাবিক চাপ, তাহলে স্বাভাবিক চাপ মানে কি? 1 অ্যাটম বা কী হবে 101.325 প্যাসকেল, অর্থাৎ এটা হবে কি 1 ATM বা 101.325 প্যাসকেল। আমরা জানি 1 অ্যাটম মানে এটা। তারপর এখানে P1 এর মানটা আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে V1 এর মানটা, V1 আমরা যদি মনে করি V1 আদি আয়তন এবং V2 হচ্ছে কি শেষ আয়তন। V2 হচ্ছে কি আদি আয়তনের অর্ধেক, অর্থাৎ আয়তন অর্ধেক করা হলো, তাহলে হাফ V1 হবে। তাহলে B2/B1 এটা সমান কি আসতে যায় 1/2, ঠিক আছে। এরপর আমরা যদি বয়েলের সূত্রের মধ্যে বসাই দিই P2 = P1 B1 / B2। আচ্ছা, এখানে B2/B1 সমান কি 1/2, আর এখানে B1/B2 মানে কি 2, ঠিক আছে। তাহলে 2 এর সাথে কী হবে P1টা গুণ হবে। আচ্ছা, P1 এর মানটা এবার বসাই দিই আমরা 101.325 প্যাসকেল, এটা অথবা কি নিউটন পার মিটার স্কয়ার, প্যাসকেল এককেও নিউটন পার মিটার স্কয়ার এককে লেখা হবে। আচ্ছা, এরপর যদি এটা গুণ করি 202 পয়েন্ট অর্থাৎ 202.650 আসে। আচ্ছা, এরপর যদি আমরা 2 ঘর 2 সামনে নিই, দশমিকটাকে 2 ঘর যদি সামনে নিই, তাহলে এখানে আমাদের দুইটা শূন্য দিতে হবে আরও, তাহলে এক্সট্রা দুইটা শূন্য দিই 10^2, 10^2 মানে কত 100, ঠিক আছে, অর্থাৎ দুইটা শূন্য আর কি। তাহলে 2.02 × 10^2 নিউটন পার মিটার স্কয়ার এই ভ্যালুটা আসতেছে, যেটা হচ্ছে আমাদের কি ক নম্বর আনসারের সাথে প্রায় মিলতেছে। আচ্ছা, এটা যদি আমরা দেখি ক নম্বর আনসারের সাথে মিলতেছে, তাহলে আমাদের তো আনসার এখানে আসছে একটা আছে, এখানে বলা হচ্ছে সঠিক উত্তর নেই। আচ্ছা, ওরা এবার দেখি কোন প্রসেসে করছে। ওরা হচ্ছে যেটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া করছে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কখন হবে? যখন তাপের পরিমাণটা স্থির হবে। এখানে তাপমাত্রা স্থির বলা হয়েছে, এখানে কিন্তু তাপের পরিমাণটা স্থির বলা হয়নি। সো আসলে এটা গামা দিয়ে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করাটা আসলে কি ঠিক হবে কিনা জানি না আমি। সো তোমরা যদি এটা কোনো ব্যাখ্যা থাকে এক্স্যাক্টলি আসলে আমাকে একটু জানাবে, এই ব্যাখ্যাটা আসলে কী হতে পারে। আমার এটা নিয়ে একটু কনফিউশন কাজ করবে, তো আমি এভাবে বুঝছিলাম, আমি এভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। যদি তোমরা অন্যভাবে বুঝতে থাকো সঠিকভাবে আমাকে সঠিক নিয়মটা একটু কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এরপর যদি 6 নম্বরটা দেখি, সমস্ত প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে কি বলে? অন্তঃস্থ শক্তি। আচ্ছা, সমস্ত প্রক্রিয়ার মধ্যে যে ভৌত রাশিটি স্থির থাকে, সমস্ত প্রক্রিয়ার মধ্যে কি থাকে? তাপমাত্রা স্থির থাকে। আবার তাপমাত্রার সাথে কি অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা স্থির হয়, অর্থাৎ তাপমাত্রার সাথে অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমানুপাতিক হয়। এটা মেহেরের প্রকল্প, তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটাও কী হবে? শূন্য হবে, অর্থাৎ স্থির থাকে। আচ্ছা, এরপর যদি রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য হলো এটি একটি দ্রুত প্রক্রিয়া, অবশ্যই এটি একটি দ্রুত প্রক্রিয়া। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, এটা হচ্ছে বেশি খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু চারটা মনে রাখবো আমরা। সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রার সাথে অন্তঃস্থ শক্তি পরিবর্তন স্থির হয়। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউর মান অর্থাৎ তাপের পরিবর্তন স্থির হয়। তারপর সময় আয়তন ক্ষেত্রে ডেলবি অর্থাৎ আয়তনের পরিবর্তন শূন্য হয়। একই সাথে কী হয়? কৃত কাজও কী হয়? স্থির থাকে, অর্থাৎ কৃত কাজের পরিমাণ শূন্য হয়। তারপর হচ্ছে সমাচার প্রক্রিয়ায় পি স্থির, অর্থাৎ চাপের পরিমাণটা স্থির থাকে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য হলো এটা একটি অতি দ্রুত প্রক্রিয়া, অবশ্যই এটা একটি দ্রুত প্রক্রিয়া। তারপর হচ্ছে এই পরিবর্তনের তাপমাত্রা স্থির থাকে। আচ্ছা, এটা কোন প্রক্রিয়া হয়? এটা হচ্ছে কি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে, তাপ স্থির থাকে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর এটা হচ্ছে কি এই পরিবর্তনের পাত্রটি তাপ সুপরিবাহী হওয়া দরকার, অবশ্যই। কারণ কি তাপ যদি সুপরিবাহী হয় তাহলে এটার মধ্যে কি তাপের আদান প্রদান হবে, অবশ্যই এটা কি হবে? তাপ সুপরিবাহী হতে হবে, যেটার মধ্যে কি হবে? তাপ যাতে রুদ্ধ অবস্থা থাকে, তাপের যাতে আদান প্রদান হতে না পারে সেটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এই জন্য কি তাপ সুপরিবাহী হওয়া দরকার। তাহলে 1 আর 3টা সঠিক। আচ্ছা, এরপর যে 8 নম্বর খেয়াল করি, তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তন হয়? তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির থাকে? তাপের পরিমাণ, আচ্ছা তাপের পরিমাণ, তাপ রুদ্ধ অবস্থা থাকে কোন? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা দেখলে আমরা বুঝতে পারবো তাপের পরিমাণ স্থির থাকে, কোনটা স্থির থাকে এটা আমরা দেখবো, তাহলে রুদ্ধতাপীয়। কিন্তু চাপ ও আয়তন কী হয়? পরিবর্তন হয়, অবশ্যই পরিবর্তন হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এরপর যে আমরা একটা গ্রাফ
খেয়াল করতেছে এখানে বলা হয়েছে লেখচিত্র এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হচ্ছে। লেখচিত্র কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাসটি দ্বারা বা গ্যাসের উপর কোনো কাজ করা হচ্ছে না নির্দেশ করে। আচ্ছা, এখানে কাজ করা হচ্ছে না বোঝাচ্ছে মানে কি, ডেল ডাব্লিউর মানকে কী হয়, শূন্য হয়। আচ্ছা, ডেল ডাব্লিউ কখন শূন্য হয় আমরা জানি কি, সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল ডাব্লিউ পরিবর্তন শূন্য হয়। কারণ কি, সমায়তন প্রক্রিয়ায় ডেল বির মানটা কী হয়, শূন্য হয়। ডেল বির মান যখন শূন্য হবে ডেল ডাব্লিউর মানটাও কী হবে, শূন্য হবে, অর্থাৎ কৃতঘাত শূন্য হবে। তো আমাদেরকে এখানে বের করতে হবে কোন প্রক্রিয়াটা আসলে সমায়তন প্রক্রিয়ার গ্রাফ। আচ্ছা, এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে এ এবং এক্স, এই গ্রাফটা খেয়াল করি, এ থেকে এক্স, এখানে বি ওয়ান যদি ধরি, এখান থেকে ডট ডট দিয়ে আমি বি টু যদি ধরি, তাহলে বি ওয়ান থেকে বি টু, তাহলে আয়তন পরিবর্তন হচ্ছে, এটা কি হবে না, সমায়তন হবে না। এরপর যদি এক্স সি যদি খেয়াল করি, এখানে বি টু আর এখানে যদি বি থ্রি ধরি, তাহলে এটা কী হবে, এক্স সি, তাহলে এটাও পরিবর্তন হচ্ছে আয়তন। এরপর যদি এক্স ডি, এখানে এক্স যদি বি টু ধরি, এখানে ডি যদি বি থ্রি ধরি, তাহলে এখানেও কী হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে। কিন্তু এখানে যদি এক্স বিটা খেয়াল করি, এটা কিন্তু একদম লম্ব একটা গ্রাফ, একটা রেখা, লম্ব রেখা। যদি এই রেখাটা খেয়াল করি, এ বরাবর যদি আমরা বি টু ধরি এবং বি বরাবর যদি আমরা বি টু ধরি, তাহলে দুইটা কী হচ্ছে, বি টু, অর্থাৎ এখানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা সমায়তন প্রক্রিয়া গ্রাফ। কোনটা, এই এক্স বি, এটা। তাহলে আমরা বলতে পারবো কোন প্রক্রিয়ায়, এটা হচ্ছে কি এক্স বি। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করা হয়েছে। এরপর দেখো, 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পাদিত হয়, উক্ত ব্যবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত। আচ্ছা, 10 মোল গ্যাসের রুদ্ধতাপে আমরা এগুলো হিসাব করবো, রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পাদিত। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রসারণের সময় কি হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি কি ডিকিউর মানটা হচ্ছে কি শূন্য হয়। আচ্ছা, ডিকিউর মানটা যদি শূন্য হয়, আমরা যদি দেখি ডিকিউর মানটা কি হয়, শূন্য হয় রুদ্ধতাপে। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে কি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে ডিকিউ ইজ ইকুয়াল টু কি শূন্য, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ, তাহলে ডিডব্লিউর মানটা আমাদের দেওয়া আছে 100 জুল, তাহলে কত হচ্ছে, মাইনাস 100 জুল। তাহলে আমাদের হচ্ছে আনসার কি, মাইনাস 100 জুল। এরপর যদি দেখি 11 নম্বর, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি টায়ারকে পাম্প করতে তার চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপের হওয়ার সাথে সাথে সেটি ফেটে গেল, চূড়ান্ত তাপমাত্রা কত। এখানে গামা লেভেল দেওয়া আছে 1.4। আচ্ছা, এখানে ফেটে গেল কথা বলা আছে, তাই এটা কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া অবশ্যই। যেহেতু এখানে কি আছে, ফেটে গেল কথাটা আছে, তাই এটা আমাদের কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। এখানে গামা লেভেল দেওয়া থাকে আর না থাকে, আমাদেরকে এটা মনে রাখতে হবে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এরপর যদি দেখি আমরা T1, এখানে T1টা হচ্ছে কি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদেরকে বের করতে বলছে T2 এর মানটা কত, তাহলে টি আর পি এর মান। আচ্ছা, এখানে বলছে চাপ 2 বায়ুমণ্ডলীয় হওয়ার সাথে সাথে, তাহলে আমাদের P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 2 বায়ুমণ্ডলীয় চাপ হওয়ার সাথে সাথে ফেটে গেল। ফেটে যাওয়ার পর এটা শেষ অবস্থান কি হয়েছে, শেষ অবস্থানে গিয়ে এটা 1 বায়ুমণ্ডলীয় হয়ে গেছে। কীভাবে হয়েছে, কারণ যখন টায়ারের মধ্যে যখন বাতাসগুলো যখন টায়ারের ভিতরে থাকবে, তখন এটা কি চাপ দেওয়া হচ্ছে, এটা ক্রমাগত, তাই 2 বায়ুমণ্ডলীয় চাপ হয়েছে। 2 বায়ুমণ্ডলীয় হওয়ার সাথে সাথে ফেটে সেটি কী হয়েছে, বায়ুমণ্ডলের সাথে মিশে গেছে। তাই বায়ুমণ্ডলের সাথে মিশে গেলে বায়ুমণ্ডলের চাপের সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ কত, 1 atm। তাহলে 1 atm হয়ে যাবে P2 মানটা, অর্থাৎ শেষ চাপটা হচ্ছে কি P2, আর শেষ আদি চাপ হচ্ছে কি P1। P1 হচ্ছে কি 2 atm আর P2 হচ্ছে কি 1 atm। তাহলে আমরা P1 আর P2 মান বের করে ফেলেছি। এরপর আমরা এখানে P1 আর P2 মানটা বসাবো, তারপর T1 এর মানটা বসাবো। এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। এটা খুলনা ইউনিভার্সিটি 13-14 আসছে, তখনও হয়তো এটা ক্যালকুলেটর অ্যালাউ ছিল, এরকম আসলে কোডিং ম্যাথ দিবে না। যদিও দেয় তাহলে এটা স্কিপ করবে, নাহলে এটা সময় পেলে লাস্টের দিকে করার চেষ্টা করবে। সো এটা আসলে ক্যালকুলেটর দিয়ে করা খুবই কঠিন। এটা যদি দেখি আমরা P1 এর মান হচ্ছে 2 আর P2 এর মান হচ্ছে 1। এরপর দেখি গামা এর 1.4 দেওয়া আছে, তাহলে 1 - 1.4 ইন্টু T1 এর মানটা হচ্ছে কি 300। সেইভাবে তোমরা ম্যাথটা করতে পারো। ধন্যবাদ সবাইকে।